এটা কি মিথ্যে ছিল? আমি যে এতগুলো মানুষের কোলাহলের আওয়াজ পেলাম, তাও কি মিথ্যে ছিল? যাই হোক, এরকম সমস্যা এর আগেও আমার আগে যারা স্টেশন মাস্টার ছিলেন তাদের সঙ্গেও ঘটেছিল। তবে আমার সাথে যেদিন ঘটলো সেদিন বেশ ভয় পেলাম। এই পর্যন্ত যদি ঘটতো তবে কিন্তু কোনো সমস্যা ছিল না। এই ঘটনা ঠিক 1 সপ্তাহ পর, সেদিনও আমার রাতের নাইট শিফটের ডিউটি। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যের পর সেই বৃষ্টি আরো বেড়ে যায়। রাত 1টা থেকে 2টো এই সময়ের মধ্যে 5টি ট্রেন আসার কথা, এবং এই সময়টা আমাকে বাইরেটাতেই থাকতে হয়, মানে রুমের ভিতর থাকলে হয় না। 5টা ট্রেন ঘন ঘন আসতে থাকে। যথারীতি ছাতা এবং টর্চ নিয়ে দাঁড়িয়ে যায়। 2টো ট্রেনের কিন্তু তখন ক্রসিং হয়ে গেছে। তৃতীয় ট্রেনটি আসবে ঠিক তার আগের মুহূর্তে গেটের ব্যারিকেড নামিয়ে দিয়েছি। যে পাশে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার বিপরীত পাশে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে। 50-52 মতন তার বয়স হবে। লোকটা বেশ অদ্ভুত দেখতে, এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এসে ব্যারিকেড ধরে দাঁড়ালো। আমি ভাবলাম কোনো পথচারী হবে হয়তো। ওদিকে ট্রেনও আসছে। দেখবে 2টো বগির মাঝখানে কিছুটা গ্যাপ থাকে। 2টো বগির মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, এবং যখন ট্রেন যায় তখন ওই গ্যাপ দিয়ে আমরা উল্টো দিকে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাই কিছুটা। তা আমি ভেবেছি যে এই লোকটিকে আমি পুরো ট্রেন চলে যাওয়ার পর দেখতে পাবো, কিন্তু না। ট্রেন যাচ্ছে, 4 থেকে 5টা বগি বেরিয়েছে, মাঝখানের ওই ফাঁকা জায়গাটা দিয়ে 5 নম্বর বগিটা পেরোনোর পর আমি আর কাউকে দেখতে পাই। পুরো ট্রেন চলে যাওয়ার পর উল্টো দিকের রাস্তাটা পুরো ফাঁকা। উল্টো দিকের জায়গাটায় কেউ নেই, কোনো বৃদ্ধ মানুষ নেই। শুধুমাত্র একটা গাড়ি ব্যারিকেড তোলার অপেক্ষা করছে। আমি সেই গাড়িটার দিকে এগিয়ে গেলাম, এবং সেই গাড়িটার দিকে এগিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে, আপনি এরকম কোনো মানুষকে দেখেছেন যিনি উল্টো দিকে, ট্রেনের উল্টো দিকে দাঁড়িয়েছিলেন? তো গাড়ির লোকটি বললো যে, না, আমি তো কাউকে দেখিনি, কেউই ছিল না এখানে। তো বড় অদ্ভুত এই ঘটনা আমার সাথে ঘটে। যদিও ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়। এরপর যা ঘটবে তা আরো হাড়হিম করে দেবে, এবং এরপর যা কনসিকুয়েন্স আছে এই ঘটনাটার, সেই কনসিকুয়েন্স শুনলে আপনাদের রক্ত জল হয়ে যাবে। এমন একটা কনসিকুয়েন্স আছে। যে পাশে বৃদ্ধটি দাঁড়িয়েছিল সে পাশে অনেকটা রাস্তা এগিয়ে গিয়েও আমি কোনো মানুষকে লক্ষ্য করিনি। আমি ভাবতে থাকলাম, এসব কারণেই হয়তো বেশি দিন কেউ এখানে ডিউটি করতে আসে না। রাতে এমন ছোটখাটো ভৌতিক জিনিস আমাদের সবার সাথেই টুকটাক ঘটেছে। যেমন লাইনের উপর হাঁটাচলা করা, বাচ্চাদের খেলা করা, কেউ লাইনের উপর হয়তো শুয়ে আছে, তার উপর দিয়ে ট্রেন চলে যাওয়া, এই ধরনের আওয়াজ আমি মাঝে মধ্যেই পেয়েছি। অথচ তেমন কিছুই থাকে না। একবার আমি দেখেছি ক্রসিংয়ের অদূরেই একজন লাইনে শুয়ে আছে, আর ট্রেন চলে গেল তার উপর দিয়ে। অথচ ট্রেন চলে যাবার পর দেখি সেখানে কেউ নেই। আরেকদিন দিনের বেলার ঘটনা। তখন দুপুর 3টে হবে। দিনের বেলা মোটামুটি ভালোই গাড়ি যাতায়াত করে এই ক্রসিং দিয়ে। তখন আমি এবং বাপিদা ছিলাম ডিউটিতে। বাপিদা ডিউটি করছিল, আর আমি ঘুম থেকে তখন সবে উঠে ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। বাপিদা ব্যারিকেড নামিয়ে দিয়েছে। ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি। যেহেতু বাম দিক থেকে ট্রেন এলে দেখা যায় না, একটা বাঁকের কারণে ডান দিকটা দেখা যায়, তো তখন শব্দ শুনে বুঝতে হয় ট্রেন কতটা কাছে। ট্রেনের শব্দ এবং হুইসেলে মনে হলো ট্রেন খুব কাছেই এই মুহূর্তে। সেই সময় দেখি ওই জঙ্গলের দিকে লাইনের কাছে 2টো ছেলে লাইনের উপরে উঠে খেলছে। আমাকে বাপিদা বলে উঠলো, এ রবিন, এগিয়ে যা, বাচ্চাগুলোকে সরে যেতে বল। আমিও ভাবলাম যে ওদিকেই পাশে একটা বস্তি আছে, হয়তো সেই বস্তিরই বাচ্চা কাচ্চারা এসে খেলছে এখানে। আমি চিৎকার করছি, ক্রমাগত চিৎকার করতে করতে ওদের দিকে এগোচ্ছি। ট্রেনটা উল্টো দিক থেকে আসছে। একটা সময় এমন এলো যখন ট্রেনটা বাচ্চাগুলোর উপর দিয়ে বাচ্চাগুলোকে চেপে দিয়ে চলে গেল, পিষে দিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম যে চোখের সামনে আমি কি দৃশ্য দেখে নিলাম, কি ঘটনা দেখলাম এটা। যখন পুরো ট্রেনটা চলে গেল, সেখানে না আছে কোনো বাচ্চার লাশ, না আছে কোনো রক্ত, না আছে কোনো বাচ্চা। ভয়ে পিছন ঘুরে ক্রসিং গেটের দিকে এগোতেই পিছন থেকে বাচ্চাদের হাসির আওয়াজ ভেসে এলো। আমার সাথে এমন আগেও ঘটেছে। আমি জানি পিছনে ফিরে আমি কাউকে দেখতে পাবো না, তাও আমি পিছনে ঘুরে তাকিয়েছি। তারপর হাসির শব্দটি বেশ জোরে আসছিল। দেখতে পাই একই জায়গাতে
দুটো বাচ্চা খেলতে খেলতে হাসছে, তাদের শরীর ক্ষতবিক্ষত এবং থেতলে যাওয়া। এটা না দেখলেই বোধহয় ভালো হতো, কারণ এতটা বীভৎস ছিল যে আমার মাথা ঘোরাতে শুরু করে। আমার মনে হয় আমি বোধহয় পড়ে যাব। অনেক কষ্টে বাপিদার কাছে এলাম, হাঁপাতে হাঁপাতে সব কথা বললাম। গতবার না হয় আমি একা লাইনের উপর 4 জন লোককে দেখেছিলাম, কিন্তু এবার তো বাপিদা সহ আরো অনেকে দেখেছে। বাকি যারা দেখেছে তারা সবাই বলছে জায়গাটা খুব একটা ভালো নয়। ঠিক বাচ্চারা যেখানে খেলছিল সেই জায়গায় নাকি মৃত বাচ্চাদের পুঁতে রাখা হতো। আবার অনেকে বলেছে পাশের বস্তির দুটো বাচ্চা খেলতে গিয়ে নাকি ওই ট্রেন লাইনে কাটা পড়েছে। আমাদের 3 জনের সবাই একটা জিনিস কমন দেখেছে, সেটা হলো ওই 50 বছরের ঘরে থাকা বৃদ্ধ লোকটিকে ঠিক রাতের বেলার ওই সময়টাতে 1টা থেকে 2টোর মধ্যে। আবার তার অদৃশ্য হয়ে যাওয়াটাও দেখেছে। সেই বৃদ্ধটি কে ছিল জানি না, আমরা তার নাম দিয়েছিলাম বুড়ো ল্যাংড়া ভূত, এবং অভ্যস্ত হয়ে পড়ি ব্যাপারটিতে। যে বুড়োটাকে আমরা আর পাত্তাই দেই না, যেহেতু আমাদের চাকরি করেই খেতে হবে, তাই সব কিছু উপেক্ষা করে মুখ বন্ধ করে ডিউটি করে গেছি। একদিন রাতে সায়ন দেখতে পায় বুড়োটি ওই একই সময় ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে এই পাশে পার হয়, মানে যেখানে আমাদের থাকার ঘর। একটুর জন্য ট্রেনের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। সায়ন এক দৃষ্টিতে ফেলফেলিয়ে তাকিয়ে থাকে। সায়নের কোনো কথা বলার শক্তি নেই তখন। দেখছে বৃদ্ধটি তাদের ঘরের দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের ভিতর ঢুকলো। সায়ন স্থির হয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে। তার স্থিরতা ভাঙে বাপিদার ভয়ার্ত চিৎকার। সায়ন ছুটে যায় ঘরের দিকে, গিয়ে দেখে বাপিদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সাথে সাথে চোখে মুখে জলের ছিটা দেয় সায়ন। বাপিদার জ্ঞান ফেরে। তখন জানতে পারে বাপিদা তখন ঘুমোচ্ছিল। পায়ে কিছু একটার গরম স্পর্শে বাপিদার ঘুম ভাঙে। চোখ মেলে দেখে সেই বৃদ্ধটি হাত, পা, চোখ, মুখ সব থ্যাতলানো। বাপিদার পায়ের কাছে বসে সে বাপিদার পায়ে হাত বোলাচ্ছে, আর এক দৃষ্টিতে বাপিদার পায়ের দিকে তাকিয়ে আছে। বাপিদা ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। আমি সেদিনই জয়েন করি ছুটি থেকে এসে। বাপিদার এরকম হয়েছে বলে সায়নকে বুঝিয়ে বাপিদা বাড়ি চলে যায়। এটা যে শুধু সায়নের সাথে বা বাপিদার সাথে ঘটেছে তেমনটা কিন্তু নয়। এই ঘটনাটা আমার এবং সায়নের সাথেও ঘটে। আমিও ঘুম থেকে জেগে উঠে দেখি সে বৃদ্ধটি লোলুপ দৃষ্টিতে আমার পায়ের দিকে তাকিয়ে আছে এবং আমার পাটা নাড়াচাড়া করছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে আমার পাটা পারলে ছিঁড়ে নেয় এবং ছিঁড়ে নিয়ে ওর যে নিজের খোড়া পা রয়েছে সেই খোড়া পায়ের জায়গায় লাগিয়ে নেয়। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এই পা নিয়ে কতটা ভাবছে। তার সেই থেতলে যাওয়া মুখ, রক্ত বের হচ্ছে সেই মুখ, সেখান থেকে পড়ছে লালা, এবং এই দৃশ্য আমি চোখের সামনে দেখছি। আমি চিৎকার করতে পারছি না। আমার পুরো শরীর যেন জড় পদার্থে পরিণত হয়। আমি ঠিক বোঝাতে পারছি না যে আমি বেঁচে আছি নাকি আমি মরে গেছি। তারপর আমার দৃষ্টি ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। আমি সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলি। ঠিক তারপর দিন রাতে আমি ডিউটি করছি। সিগন্যাল বাজতে থাকে। হাতে থাকা ওয়্যারলেসে বার্তা আসে অ্যালার্ট থাকার। সময় তখন রাত 1টা পড়েছে। তখন বেশ শীত পড়েছে। সায়ন সেদিন আমার সাথে ছিল, যেহেতু তার আগের দিনই আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, তাই জন্য সায়ন বলছে যে চল আমি তোর সাথে থাকবো আজকে রাতটা, অসুবিধা নেই, আমি একটু ঘুমিয়ে চলে আসবো, তারপর একসাথে থাকবো। এমন বন্ধু বান্ধব পেলে ভালোই লাগে। সায়ন এসছে, গল্প গুজব করে রাতটা কেটে যাবে। তো আমি এবং সায়ন দুজনেই ব্যারিকেড তোলা নামানোর জন্য চেইন পুলির কাছে বসে রয়েছি। সায়ন একটা বিড়ি ধরিয়েছে এবং পিছন ফিরে বসে আছে, এবং আমি ব্যারিকেড নামিয়েছি। দেখতে পাই অপরদিকে সেই বৃদ্ধটি এসে দাঁড়ালেন। তার ঠিক পাশে আরেকজন মানুষ এসে দাঁড়ালেন। তিনি আমার বাবা। বাবাকে দেখে আমার সমস্ত পৃথিবী যেন ঘুরে গেল। আমি তখন যেন আর নিজের মধ্যে নেই। আমি যে চিৎকার করে সায়নকে ডাকবো সেটাও পারছি না। উল্টো দিক থেকে ট্রেন আসছে। ট্রেনের আলো এসে পড়ছে বাবার উপর। বাবাও ট্রেন লাইনটা ক্রস করছে, উল্টো দিকে যে বন জঙ্গল সেদিকে যাওয়ার চেষ্টা করছে। কেন চেষ্টা করছে আমি জানি না। আমি তখন একটা অদ্ভুত মোহের মধ্যে, আমি তখন একটা অদ্ভুত দুনিয়াতে। ট্রেন অনেক কাছে চলে এসেছে। আমি চিৎকার করে উঠেছি বাবা। ঠিক সেই সময় সায়ন আমাকে পিছন থেকে একটা ধাক্কা মারে। আমি পড়ে যাই লাইন থেকে ছিটকে। আমার গা এবং একটা পা লাইনের বাইরে থাকে, আরেকটা পা থাকে লাইনের উপর। আমি তখন দেখছি ট্রেন খুব সামনে চলে এসেছে।
ট্রেনের আলো এসে পড়ছে আমার গায়ে। শেষবারের মতন আমি আমার পাটাকে দেখতে পেলাম। এরপর ট্রেনটি চলে গেল আমার পায়ের উপর দিয়ে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। খেয়াল করলাম আমার একটা পা নেই। সায়নের থেকে জানতে পারি সে আমার বাবা ডাক শুনে পিছন ফিরে দেখতে পায় আমি রেল লাইন ক্রস করছি, আর ট্রেনও তখন কাছে চলে এসছে। সায়ন যদি বুদ্ধি করে তখন ধাক্কাটা না দিত তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। সায়ন আরও বলল সেখানে নাকি কেউ ছিল না। আমার বাবা তো দূরের কথা, কোনো বৃদ্ধ মানুষও সেই লাইনের কাছাকাছি ছিল না। সে অবস্থায় ওয়্যারলেসের সমস্ত বিষয় স্টেশন মাস্টারদের জানানো হয়। অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে শুনেছি সেখানে সত্যি সত্যি বাচ্চাদেরকে পুঁতে রাখার জায়গা ছিল। তার উপর দিয়ে রেল লাইনটি হয়, আর অনেক দুর্ঘটনাও ঘটে। সেই যে একটা ট্রেন দেখেছিলাম, সেই ট্রেনটি নাকি এখানেই লাইনচ্যুত হয়েছিল। অনেকজন আহত এবং নিহত হয়েছিল। সেই ট্রেনটিকে নাকি অনেকেই দেখতে পেত। আমি মন্ত্রমুগ্ধের মতো রবিনের কথাগুলো শুনছিলাম। রবিন তার কাটা পড়া পাটি দেখায়। সত্যি সব শুনে মনে হলো রবিন সত্যি এক নতুন জীবন পেয়েছে। রবিনের থেকেই জানতে পারি সেই বৃদ্ধ লোকটি ছিল এখানকার গেটম্যান, যিনি ঠিক ওই জায়গাতে আজ থেকে 9 বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা যান। কিন্তু কিভাবে কাটা পড়েন সেটা জানা যায়নি, কারণ তখন একজন করে গেটম্যান রাখা হতো। বৃদ্ধটি নাকি ছোটবেলায় গাছ থেকে পড়ে পা ভেঙে গিয়ে খুঁড়িয়ে হাঁটত। প্রতিবন্ধী বিবেচনায় সেই চাকরিটি পেয়েছিল। তবে কি সেই বৃদ্ধটি রবিনের পা নাড়াচাড়া করে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল বলেই রবিনের পাটা চলে যায়? বাপিদা কি তবে বাড়ি চলে যাওয়ার জন্যই বেঁচে যায়? প্রশ্ন রেখে গেলাম সবার কাছে। হয়তো বৃদ্ধটি ছোটবেলায় পা ভেঙে খুব হতাশাগ্রস্ত ছিল। অপঘাতে মৃত্যু হওয়ায় হয়তো সেই বাসনা পূরণ করতেই সে সব করছে। আরও জানতে পারলাম যে এই লাইনটা এখন বাতিল করে ওই যে বাঁকটা রয়েছে, ওই বাঁকের জায়গায় একটা নতুন লাইন স্থাপন করা হয়েছে এবং সেই বাঁকটাকে এখন সোজা করা হয়েছে। আর সেই পুরনো লাইনে নাকি এখনো রাত্রিবেলা মাঝে মাঝে সেই ট্রেনটাকে দেখা যায়, স্থানীয় লোকরা বলেন। এবং সেই বুড়োটিকেও নাকি অনেকে ওই রাস্তায় দেখেছেন। তারপর নতুন লাইন হবার পর থেকে সেখানে আর কোনো বিশেষ দুর্ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আমি সবসময় তোমাদের ভালোবাসা মাখা কমেন্টের প্রত্যাশী। কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই জানিও। নতুন আঙ্গিকে প্রেতকথার পরিবেশন কেমন লাগছে জানিও। আসছে আমার নতুন অডিও সিনেমা, চোখ রেখো প্রেতকথা চ্যানেলে। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘটনাটি পাঠিয়েছেন তানভীর নিউটন ভাই, এবং আজকের এই ঘটনাটি আপনাদেরকে একদম নতুন আঙ্গিকে শুনিয়ে আমার কিন্তু খুব মজা লাগলো। হালকা হালকা শীত পড়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গা বিতান হোমস্টেতে। গঙ্গা বিতান হোমস্টেতে এসে এখানে এত ভালো লাগছে আমি কি বলবো। আমার ঠিক সামনে এখানে গঙ্গা, এখন যদিও অন্ধকার হয়ে গেছে এবং খুবই নিস্তব্ধ পরিবেশ। একটু দূরে কীর্তন হচ্ছে কোথাও একটা, এবং এই পরিবেশটাও খুব সুন্দর, খুব সুন্দর করে এই রিসর্টটি সাজানো। এর মতো এপিসোড এখানে শেষ করছি। কেমন লাগলো এই নতুন আঙ্গিকে প্রেত কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি চান তাহলে আমরা আরও এরকম ট্রাভেল করতে করতে কিন্তু আপনাদেরকে প্রেত কথা শোনাবো, নতুন নতুন ঘটনা শোনাবো। আজকের মতো আমি যাই আমার রুমে, এবং রুমে গিয়ে